গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং এই সিরিজের আমরা আপকামিং অগ্নিবীরের জন্য একটি প্র্যাকটিস সেট আলোচনা করব। তো অগ্নিবীর পরীক্ষা যারা দিতে চাও তাদের জন্য কিন্তু আমাদের ব্যাচও আছে, ব্যাচও লঞ্চ হয়েছে, এবং যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও নিশ্চয়ই ব্যাচে যুক্ত হতে পারো। পাশাপাশি আমরা এখানে যে সিলেবাস আছে অগ্নিবীরের, তোমরা দেখবে জিকে পার্ট, টোটাল জিকেতে 30 নম্বর আছে, ওভারঅল জিকে এবং সায়েন্স আর একটা সেকশন করা, জেনারেল নলেজ পাশাপাশি সায়েন্স 15-15-30, আর 15 থাকবে তোমার ম্যাথমেটিক্স, 5 রিজনিং, টোটাল 50 মার্কসের একটা এক্সাম তোমাকে দিতে হবে অগ্নিবীর এই পরীক্ষায়। তাহলে জিকে পার্ট ওভারঅল যদি আমরা দেখি, সায়েন্স এবং জিকে মিলিয়ে 30 নাম্বার, অনেকটা নাম্বার আছে, এবং প্রশ্ন যে খুব কঠিন হয় তা নয়, একটু পড়লেই কিন্তু তুমি পারতে পারো। তো আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, প্রত্যেক ক্লাস নোটিফিকেশন বা লিঙ্ক তুমি টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাবে, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটা TWS একাডেমি অ্যাপে পাবে। TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এবং এখানে এই যে পেড কোর্স অপশানে গেলেই তোমরা যে ব্যাচগুলো চলছে দেখতে পাবে। তার মধ্যে এই ব্যাচগুলো তো আছেই, রেলের ব্যাচও আছে, এনএম জিএনএম এর নতুন ব্যাচ, আপার প্রাইমারি আর্টস প্র্যাকটিস ব্যাচ, সায়েন্স প্র্যাকটিস ব্যাচ, নতুন ব্যাচ, এইগুলো আছে সম্পূর্ণ। যদি তোমরা প্রস্তুতি নিতে চাও অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। এগুলো কিন্তু সম্পূর্ণ নিউ ব্যাচ রয়েছে, WKP ফাউন্ডেশন। তো প্রত্যেকে যারা কানেক্ট আছে, অগ্নিবীরেরও কিন্তু ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে, এখানে না থাকলেও অগ্নিবীরের ব্যাচ শুরু হচ্ছে। প্রত্যেকে আমরা ক্লাস করি, এমসিকিউ প্র্যাকটিস করব। কোশ্চেন নম্বর 1, ইলোরার কৈলাস মন্দির নিম্নের কোন রাজার আমলে প্রতিষ্ঠিত হয়? অজন্তা ইলোরা। অজন্তা ইলোরা গুহা কোথায় আছে? মহারাষ্ট্রে। তো ইলোরার কৈলাস মন্দির নিম্নের কোন রাজার আমলে প্রতিষ্ঠিত হয়? পল্লব রাজ, দ্বিতীয় বর্মন, রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণ, অপশন সি চালুক্য রাজ দ্বিতীয় বিক্রমাদিত্য, অপশন ডি পাল রাজা ধর্মপাল। তো জিকে মানে ওখানে তুমি ইতিহাস, ভূগোল, কিছু খেলাধুলোর জিকে, কারেন্ট টপিক সব রকম মিলিয়ে 15 থাকবে, আর সায়েন্সটা আলাদা সেকশন করা আছে, সেখানে 15 থাকবে। তো আমরা এখানে মিক্সড আলোচনা করছি, তোমাদের সুবিধা হবে। অপশন এখানে অপশন বি হবে রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণ, অপশন বি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 2 বলছে কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে? কুতুব মিনার এটা কোথায় আছে? দিল্লিতে আছে, আমরা জানি। তো কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছেন কে? অপশন এ কুতুবউদ্দিন আইবক, অপশন বি সুলতান রাজি, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি অপশন এ এবং সি। কুতুব মিনার নির্মাণ শুরু করেছেন কুতুবউদ্দিন আইবক, নিঃসন্দেহে এটা সঠিক উত্তর হয়ে যাবে। এবং এখানে আমরা আর একটা কথা মনে রাখবো যে শুরু করেন মানে তিনি শেষ করতে পারেননি। ইলতুৎমিশ কিন্তু এটা কমপ্লিট করেন বা সমাপ্ত করেন, কাজটাকে পরিপূর্ণতা দেন বা সমাপ্ত তিনি করেন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কুতুব মিনার কার নামে তা প্রশ্ন হয়। কুতুব মিনার তৈরি করেছিলেন কুতুবউদ্দিন আইবক, সেই সময় এক সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে, নিজের নামে কিন্তু নয়। পরবর্তী কোশ্চেনে আমরা আসবো, কোশ্চেন নাম্বার 3, প্রোটিনের অভাবে কোন রোগ হয়? প্রোটিনের অভাবে কোন রোগ হয়? স্কারভি, বেরিবেরি, কোয়াশিয়কর, রিকেটস। প্রোটিনের অভাবে কোন রোগ হয়? প্রত্যেকে অ্যান্সার করবে। প্রোটিন, আমরা যে খাদ্যগুলো খাই, খাদ্যকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য আর দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষকের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, দেহ সংরক্ষকের মধ্যে খনিজ উপাদান, ভিটামিন, এইগুলো। তো পাশাপাশি প্রোটিনের অভাবেও আমরা দেখে থাকি ম্যারাসমাস বা কোয়াশিয়াকর, এই রোগগুলো কিন্তু হতে পারে। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। এবং
এখানে আর যে অপশনগুলো তোমরা পাচ্ছ, স্কারভি, এটা কিসের অভাবে হয়, এই কোশ্চেনগুলো কিন্তু আসে যে স্কারভি এটা দাঁত সংক্রান্ত রোগ, এবং এই রোগ আমরা দেখব যে ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। বেরিবেরি স্নায়বিক একটা রোগ। বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, এগুলো পরীক্ষা আসে। বেরিবেরি রোগ ভিটামিন বি1 এর অভাবে হয়, থিয়ামিন বি1 এর অভাবে বেরিবেরি রোগ হয়। রিকেট, এটা খুব পরীক্ষা আসে, এই রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয়। রিকেট, অস্টিওম্যালেশিয়া এগুলো ভিটামিন ডি এর অভাবে হয়। ওকে, পরবর্তী কোশ্চেন আসি। কেন্দ্রীয় পাট গবেষণা প্রতিষ্ঠান এটি কোথায় আছে ভারতে? কেন্দ্রীয় পাট গবেষণা প্রতিষ্ঠান কোথায় আছে? উত্তর কি হবে এখানে? তো এখানে সঠিক উত্তর হবে আমাদের ব্যারাকপুরে, অপশন সি ব্যারাকপুর। এখানে সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ব্যারাকপুরে, মঙ্গল পাণ্ডে যেখানে থেকে সিপাহী বিদ্রোহ শুরু করেছিল ওখানে। তো পাট সংক্রান্ত বিষয় যদি আমরা দেখি, পাট উৎপাদনে ভারতবর্ষের স্থান পৃথিবীর মধ্যে প্রথম। পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের অবস্থান ভারতের মধ্যে প্রথম। পাট গবেষণাগারও পশ্চিমবঙ্গের মধ্যেই আছে, ব্যারাকপুরে। এবং প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়, এটাও তোমরা বলবে। প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথম পাটকল স্থাপিত হয় কত সালে? স্থাপিত হয় 1855 সালে হুগলি জেলার রিষড়াতে। হুগলির রিষড়াতে প্রথম পাটকল স্থাপিত হয়। এটা কিন্তু পরীক্ষায়, বহু পরীক্ষায় এসছে এবং আসে। তাহলে পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কিন্তু প্রথম অবস্থানে আছে, এবং পৃথিবীর মধ্যে ভারত প্রথম অবস্থানে আছে। পশ্চিমবঙ্গের হুগলি নদীকে কেন্দ্র করে তার আশেপাশে কিন্তু প্রচুর পাটকল গড়ে উঠেছিল এক সময়। কিন্তু পাট শিল্প বর্তমানে এটাকে আমরা সানসেট ইন্ডাস্ট্রি বলছি, বা অস্তচলের শিল্প, অর্থাৎ বর্তমান পাটের বিকল্প অনেক কিছু বেরিয়ে গেছে। আগে যেমন পাটের দড়ি প্রত্যেকে ইউজ করতো, এখন প্লাস্টিক উঠে গেছে, নাইলন উঠে গেছে, যাই হোক। তো এইগুলোর জন্য কিন্তু পাটের চাহিদাটা একটু কমে গেছে। পাট শিল্পটা দিন দিন হারিয়ে যাওয়ার পথে। পরবর্তী প্রশ্ন আসবো, কোশ্চেন নাম্বার 5। রিহান্দ নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? রিহান্দ নদী পরিকল্পনা এটি কোন রাজ্যে অবস্থিত? অপশনে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যেটাকে আমরা বলছি রাষ্ট্রপুঞ্জ, এটি কবে স্থাপিত হয়েছে? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন রাষ্ট্রপুঞ্জ কবে স্থাপিত হয়েছে? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায় আছে বলো? তো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যেটাকে আমরা বলছি রাষ্ট্রপুঞ্জ, এর স্থাপন কাল হচ্ছে 1945 সালে, এবং এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে আছে।
এটা তোমরা খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, খুবই সহজ একটা প্রশ্ন। লোহার ক্ষয় থেকে বাঁচাতে নিম্নলিখিত কোন ধাতু এর উপর লেপন করা হয়? লোহায় যাতে মরিচা না পড়ে তার জন্য কোন ধাতু এর উপরে লেপন করা হয় বা কোন ধাতুর আস্তরণ এর উপরে দেওয়া হয়? খুবই ইজি একটা কোশ্চেন এবং এই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসে। উত্তর হয়ে যাবে জিঙ্ক লেপন। জিঙ্ক অর্থাৎ দস্তা। এই লোহা ক্ষয় থেকে বাঁচাতে যে জিঙ্ক লেপন করা হয়, কিভাবে করা হয় পদ্ধতিটার নাম আমরা জানি তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ করতে গেলে একটা তড়িৎ দ্বার লাগে, একটা ক্যাথোড থাকবে, একটা অ্যানোড থাকবে, একটা পজিটিভ তড়িৎদ্বার, একটা নেগেটিভ তড়িৎদ্বার থাকে। যাই হোক, তো এখানে জিঙ্ক লেপন করতে গেলে প্রশ্ন আসে যে লোহাকে কোথায় রাখতে হয়। ক্যাথোডে কি থাকবে? ক্যাথোডে থাকবে লোহা, লোহাটা থাকবে ক্যাথোডে। ক্যাথোডে লোহা থাকবে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি বলতে পারবে কেউ? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ শুধু তো জিঙ্ক ডাইরেক্ট ব্যবহার করা যায় না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়? জিঙ্ক ক্লোরাইড, ZnCl2, এটাকে বলা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। এটাই তড়িৎ বিশ্লেষণের দ্বারা জিঙ্কটা আলাদা হয়ে ক্যাথোডে লোহার উপরে গিয়ে জমা হবে। এবং এই যে পদ্ধতি, এটার নাম বলা হচ্ছে গ্যালভানাইজেশন পদ্ধতি। লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার এই যে পদ্ধতি, এটাকে গ্যালভানাইজেশন বলা হয়। এবং আমাদের বাড়িতে দেখবে এখন আর লোহার গ্রিল চলে না, সব গ্যালভানাইজড গ্রিলে কিন্তু চলছে, কারণ এর স্থায়িত্বটা অনেক, লোহা মরিচা ধরে নষ্ট হয়ে যায়। পরবর্তী কোশ্চেন, অ্যাপেল এর সিইও কে? অ্যাপেল কোম্পানির সিইও কে? উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর কি হবে? গ্রেগ ব্রকম্যান, স্যাম অল্টম্যান, সুন্দর পিচাই, অপশন ডি টিম কুক। সঠিক উত্তর অপশন ডি হবে টিম কুক। অপশন ডি যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। অ্যাপেল কোম্পানির সিইও নাম হচ্ছে টিম কুক। কোশ্চেন নাম্বার 9 বলা হচ্ছে উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? বহুবার পরীক্ষা আসে কোশ্চেনটি। তো এখানে আমরা সঠিক উত্তর কোনটি করব? উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন নাকি অক্সিজেন? সঠিক উত্তর হবে হাইড্রোজেন গ্যাস আমরা ব্যবহার করে থাকি। কোশ্চেন নাম্বার 10, ফিউজ তার। ফিউজ তারের উপাদান কি? ফিউজ তার এটা কি কি দিয়ে তৈরি হয়? ফিউজ তারের বৈশিষ্ট্য কি, এর কাজ কি? ফিউজ তার এটি হচ্ছে বিদ্যুৎ প্রবাহে কোনো রকম যদি সমস্যা হয়, ফিউজ তারটা কেটে যাবে, বিচ্ছিন্ন হয়ে গিয়ে কারেন্ট পরিষেবাটা বন্ধ করে দেবে, কারেন্ট অফ হয়ে যাবে। ফিউজ থাকবে মিটারের পাশেই, দেখবে ফিউজ থাকে একটা, এটা প্রোটেকশনের জন্য রাখা হয়। তো ফিউজ তার এটা এমন ভাবে তৈরি করা হয়, এর বৈশিষ্ট্য থাকে এরকম যে এর হচ্ছে উচ্চ রোধাঙ্ক, রোধটা বেশি রাখা হয়, রোধটা বেশি রাখা হয় এবং গলনাঙ্কটা কম করা হয়। নিম্ন গলনাঙ্ক, রোধ বেশি হলে তাপ বেশি হবে, সহজে গলে যাবে, এবং গলনাঙ্কটা কম করা হয়, নিম্ন গলনাঙ্ক, যাতে সহজে গলে যায় এবং তারটা কেটে যায়। তো এই ফিউজ তারে আমরা দেখব যে যে উপাদান থাকে, টিন এবং সীসা থাকে। টিন এবং সীসা এই উপাদান থাকে, এবং টিন সীসার পরিমাণ কত থাকে? টিন এর সংকেত কি? SN,
এসএন মানে হচ্ছে টিন, এর সঙ্গে পিবি অর্থাৎ লেড সীসা, টিন প্রায় 25% থাকে, আর দস্তা 75% মতো থাকে অ্যাপ্রক্সিমেট। এটাই তাহলে টিন সীসা দিয়ে তৈরি হয় ফিউজতার, যার বৈশিষ্ট্য উচ্চ রোধঙ্গ নিম্ন গলনাঙ্ক। এটা কেন রাখা হয় সেটাও আমি কিন্তু বলেছি। পরবর্তী কোশ্চেন নাম্বার 11, মহাবিশ্বের কোন মৌলটি সবচেয়ে হালকা? দেখো কোশ্চেন কিন্তু সহজ কোশ্চেন, খুব কঠিন কোশ্চেন আসে বলে মনে হয় না, কোশ্চেন বাইরে সম্ভবত পাওয়া যায় না। তো মহাবিশ্বের কোন মৌলটি সবচেয়ে হালকা? নাইট্রোজেন, সালফার, হাইড্রোজেন, গ্রাফাইট। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হবে হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু সব থেকে হালকা উপাদান, পর্যায় সারণীতে একদম প্রথমে আছে হাইড্রোজেন, 1 নম্বরে বসে আছে। এবং হাইড্রোজেন একটি গ্যাস আমরা জানি এবং খুবই হালকা গ্যাস। হাইড্রোজেন গ্যাস হিসেবেও হালকা এবং মৌল হিসেবে প্রথম মৌল বা হালকা মৌল। কোশ্চেন নাম্বার 12, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন কে বা কে দায়িত্বে আছেন? উত্তর কি হবে? অপশন এ শিবরাজ সিং চৌহান, অপশন বি পীযূষ গোয়েল, অপশন সি নির্মলা সীতারামন, অপশন ডি জেপি নাড্ডা। তো এখানে সঠিক উত্তর কি হবে? বর্তমান কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী হিসেবে নিযুক্ত আছে শিবরাজ সিং চৌহান। অপশন এ সঠিক উত্তর হবে। জেপি নাড্ডা রাসায়নিক সার সংক্রান্ত বিষয়ে আছেন, নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, পীযূষ গোয়েল শিল্প সংক্রান্ত বিষয়ে তিনি মন্ত্রিত্ব আছেন। কোশ্চেন নাম্বার 13 বলছে সারিস্কা, এই যে ন্যাশনাল পার্ক, এটি কোথায় আছে? সারিস্কা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকে বলবে অপশন এ উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, রাজস্থান নাকি গুজরাট। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে এখানে? রাজস্থান হয়ে যাবে। রাজস্থানে আমরা দেখবো প্রায় 5টি ন্যাশনাল পার্ক আছে। সারিস্কা ছাড়াও আর কি কি আছে বলতো? রাজস্থানে ন্যাশনাল পার্ক কি কি আছে? রাজস্থানে আমরা দেখব যে আরো যে ন্যাশনাল পার্ক গুলো আছে, রণথম্ব ন্যাশনাল পার্ক, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্ক। আর কি আছে বলতো রাজস্থানে? সারিস্কা আছে, আর কি আছে? প্রত্যেকে যারা কানেক্ট আছো ডেজার্ট ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে মুকুন্দরা ন্যাশনাল পার্ক। তো যাই হোক, তো উল্লেখযোগ্য হচ্ছে এই 3টে খুবই ভাইটাল, যেগুলো পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। এবং এই যে সারিস্কা, এটা হচ্ছে রাজস্থানের আলোয়ার জেলাতে আছে। তো এই জেলাটাও অনেক সময় দিয়ে দেয়। রণথম্বর, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক, ভরতপুরের, এগুলো পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়। কোশ্চেন নাম্বার 14 বলছে রক্তের পিএইচ এর মান কত হবে? রক্তের পিএইচ এর মান কত হয়? মানুষের রক্ত বা রক্ত। সঠিক উত্তর এখানে কি হবে? রক্তের পিএইচ এর লেভেলটা দেখবো আমরা 7.4 হয়। এটা ঈষৎ ক্ষারীয় হয়, সামান্য ক্ষারীয় হয়,
কারণ পিএইচ, এই যে স্কেলটা আমরা দেখি, পিএইচ এটা যদি আমরা 0 ধরি, এখানে যদি 7 ধরি, এটা হচ্ছে 14, তাহলে 7-এর উপরে হলে আমরা দেখব এটা হচ্ছে ক্ষার, আর 7-এর নিচে হলে এটা হবে অ্যাসিড, আর 7 হলে এটা হবে প্রশম, এটা অ্যাসিডও না ক্ষারও নয়। তাহলে এই হচ্ছে পিএইচ স্কেলের তোমার মেজারমেন্ট, কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। তো রক্তের পিএইচ যদি 7.4 হয়, তাহলে এটা একটু উপরে থাকছে, মানে সামান্য ক্ষারীয়। যত উপরে যাবে ক্ষারের মাত্রা বাড়বে, আর যত নিচে আসবে তত বেশি অ্যাসিডিক হবে, অ্যাসিডের মাত্রা তত তীব্র হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এবং আরেকটা প্রশ্ন এখানে আমি বলে রাখি যে রক্তের পিএইচ লিমিটটা কত। পিএইচ লিমিট 7.35 থেকে 7.45, এটা আমরা মানুষের রক্তের কথাই বলতে পারি। পিএইচ সীমা 7.35 থেকে 7.45 মধ্যে থাকে, অর্থাৎ এভারেজ করলে 7.4, এটা কিন্তু আমরা পাচ্ছি। পরবর্তী কোশ্চেন নাম্বার 15 বলছে মানুষের দুধ দাঁতের সংখ্যা কত হবে। দেখবে বাচ্চাদের প্রথমে একটা দাঁত ওঠে, আবার সেই দাঁতগুলো পড়ে যাবে, নতুন দাঁত উঠবে। প্রথম যে দাঁতগুলোকে আমরা বলি দুধে দাঁত বা দুধ দাঁত। তো এই সংখ্যাটা কত হয়? 28টি, 29টি, 20টি নাকি 32টি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 20টি। 20টি এখানে কিন্তু সঠিক উত্তর হবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ব্যাচগুলো চলছে, প্রথমে আমি বলেছিলাম TWS একাডেমি অ্যাপে তোমরা এই ব্যাচগুলো পাবে। অগ্নিবীরের কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, প্রত্যেকে যদি চাও অবশ্যই জয়েন করতে পারো, এছাড়া অন্যান্য ব্যাচ তো আছেই। কোশ্চেন নাম্বার 16 বলছে ব্রজসূচি এটি কে রচনা করেছেন? ব্রজসূচি গ্রন্থটি রচয়িতা কে? কৌটিল্য, অশ্বঘোষ, বসুমিত্র, কাত্যায়ন। ব্রজসূচি গ্রন্থটি কে রচনা করেছেন? কৌটিল্যের লেখা একটা বিখ্যাত বই হচ্ছে অর্থশাস্ত্র। অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেন। বসুমিত্র আছে মহাবিভাষ্য, যেটাকে মহাবিভাষ্য পতঞ্জলি, এটা বৌদ্ধ একটা গ্রন্থ আছে। বসুমিত্র বৌদ্ধ পণ্ডিত ছিল। তো এখানে অশ্বঘোষ কিন্তু সঠিক উত্তর হবে, ব্রজসূচি রচিতা অশ্বঘোষ। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 17 বলছে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিম্নের কাকে বলা হয়? প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বা কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য, মহাপাত্র নন্দ, প্রথম কনিষ্ক, সমুদ্রগুপ্ত। 17 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? এটা আমরা করব অপশানে চন্দ্রগুপ্ত মৌর্য, এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন নম্বর 18 বলছে শেষচলম, এই যে জাতীয় উদ্যানটি, এই বায়োস্ফিয়ার রিজার্ভটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এই বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতে আছে টোটাল 18টি, তার মধ্যে শেষচলম একটি। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলবে। শেষচলম বায়োস্ফিয়ার রিজার্ভ এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ছে। নিম্নের কাকে দ্বিতীয় বুদ্ধ বলা হয়? অশোক, কনিষ্ক, অতীশ, দীপঙ্কর, হর্ষবর্ধন। দ্বিতীয় বুদ্ধ কাকে আমরা বলি বা কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অতীশ, দীপঙ্কর। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। অশোক, কনিষ্ক, এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। হর্ষবর্ধনও তাই। অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়, কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়, হর্ষবর্ধনের সময় একটা বৌদ্ধ সম্মেলন হয়, এটা অনেকে পঞ্চম বৌদ্ধ সম্মেলন বলে থাকে। তো যাই হোক,
তো অশোক এবং কনিষ্কের যদি আমরা দেখি, কনিষ্ককে আবার দ্বিতীয় অশোক বলা হয়, কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। অশোককে প্রিয়দর্শী বা দেবনাম প্রিয়দর্শী বলা হয়। হর্ষবর্ধনকে পঞ্চ ভারতের অধিপতি বলা হয়। এই সমস্ত উপাধিগুলো আমরা মনে রাখবো। অতীশ দীপঙ্করের প্রকৃত নাম হচ্ছে আদিনাথ চন্দ্রগর্ভ। অতীশ দীপঙ্কর তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিল এবং তাকে দ্বিতীয় বুদ্ধ বলা হয়। কোশ্চেন নাম্বার 20 বলছে শ্বেত রক্ত কণিকা, কণিকার কোন প্রকার ভেদ সবচেয়ে বড় আকারের হয়? শ্বেত রক্ত কণিকার আমরা দেখব যে ভাগ আছে, দানাযুক্ত, দানাবিহীন। দানাযুক্ত মধ্যে 3টে ভাগ আছে, আবার দানাবিহীনের মধ্যে মনোসাইট, লিম্ফোসাইট। আর দানাযুক্ত হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। দানাযুক্ত শ্বেত রক্ত কণিকা, হোয়াইট ব্লাড কর্পাসল। এই যে শ্বেত রক্ত কণিকার মধ্যে আবার 5টা ভাগ আমরা দেখব, দানাযুক্ত, দানাবিহীন মিলিয়ে। এর মধ্যে কোনটি আকারে বড় হয়? নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মনোসাইট। অপশন সি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21 বলছে মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায় কোনটি? কোন? এগুলো সব হচ্ছে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। প্রোটোজোয়া বা আদ্য প্রাণী যেটা ম্যালেরিয়া রোগ ঘটায়, এখানে প্রোটোজোয়াটার নাম কি? প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এগুলি কোনটি নয়। মস্তিষ্ক ম্যালেরিয়া এই রোগটি ঘটাচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম নামক প্রোটোজোয়া। অপশন বি। কোশ্চেন নাম্বার 22 ভিটামিন বি2 এটা কি নামে আমরা জেনে থাকি, এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? উত্তর কি হবে? পাইরিডক্সিন, অ্যাসকর্বিক অ্যাসিড, রাইবোফ্লাভিন নামে কোনটি নয়। তাহলে এখানে উত্তর আমরা কি করব? প্রত্যেকে বলবে। এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন। ভিটামিন সবগুলো রাসায়নিক নাম তোমার মুখস্থ রাখতেই হবে। রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন, কি হবে? ভিটামিন বি2। তাহলে এখানে আমাদের উত্তর অপশন সি হবে। অ্যাসকর্বিক অ্যাসিড নামে আমরা কি জানি? ভিটামিন সি, এটা ভিটামিন সি। পাইরিডক্সিন হচ্ছে ভিটামিন বি6, বি6 হচ্ছে পাইরিডক্সিন। কোশ্চেন নাম্বার 23 বলছে বল এবং বেগ এদের গুণফলকে আমরা কি বলি? কাজ, শক্তি, ক্ষমতা, ভরবেগ। উত্তর কি হবে এখানে? বলের সঙ্গে বেগের গুণফল আমরা কি পাই? এটা পাচ্ছি ক্ষমতা। কাজ হচ্ছে বল ইন্টু সরণ। শক্তিটার পরিমাণটা হচ্ছে কার্য। কোন ব্যক্তির মধ্যে কতটা শক্তি আছে, সে কি কাজ করতে পারছে, সেটাই কার্যের পরিমাণটাই হচ্ছে শক্তি। শক্তির রাশিমালাটাও একই হয়, বল ইন্টু সরণটাই হয়। ঠিক আছে। এবার শক্তির ভাগ আছে, আমরা দেখবো যে স্থিতিশক্তি, গতিশক্তি, এগুলোর ক্যালকুলেশন আমরা পাবো। ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ। ক্ষমতা মানে আমরা কি জানি? কার্য ভাগ সময়। কার্য ভাগ সময়টাকে আমরা বলে থাকি ক্ষমতা। এই কার্যটাকে ভাঙলে আমরা বল ইন্টু সরণ পাই। ঠিক আছে, বল ইন্টু সরণ পাই। এবং এখানে সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, বল ইন্টু সরণ ভাগ সময়, এটাই হচ্ছে ক্ষমতা, বেগ। এটা মানেই তো বেগ, এটা মানেই বল ইন্টু বেগ। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 24 গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে, লিও টলস্টয়, রাজা গোপালাচারী, দাদা আব্দুল্লাহ। সঠিক উত্তর কি হবে এখানে? গান্ধীজির আধ্যাত্মিক গুরু, রাজনৈতিক কিন্তু নয়। গোপাল কৃষ্ণ গোখলে তার রাজনৈতিক গুরু ছিলেন, রাজনৈতিক গুরু তিনি ছিলেন। আর আধ্যাত্মিক গুরু বলা হয় লিও টলস্টয়কে। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 25 গান্ধীজি কাইজার হিন্দ স্বর্ণপদক ফিরিয়ে দেন কোন সালে?
1918, 19, 20, 22। যেদিন অসহযোগ আন্দোলন শুরু হয় সেই দিন তিনি কাইজার হিন্দ পদক ত্যাগ করেছিলেন। ইংরেজদের দেওয়া কাইজার হিন্দ উপাধি তিনি ত্যাগ করেন। ঠিক আছে, তাহলে অসহযোগ আন্দোলন আমরা দেখবো 1920 সালে হয়। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকে। আমাদের এটাই লাস্ট কোশ্চেন। 3 কাঠিয়া ব্যবস্থা লেনের কোন ক্ষেত্রে প্রচলিত ছিল, এটা তোমরা হোমওয়ার্ক করবে এবং 25 কোশ্চেনের মধ্যে কার কত অ্যান্সার হলো এটা একটু জানাবে। আমরা আরো একটি প্র্যাকটিস ক্লাস করব এবং অগ্নিবীরের জন্য যদি প্রস্তুতি নিতে চাও আমরা কিন্তু ব্যাচ লঞ্চ করেছি, প্রয়োজন হলে যুক্ত হতে পারো। সেশনটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।